আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 3 এর 8 নম্বর লেকচার নিয়ে। তো এই লেকচারে আমরা শীটে যে সিকিউ কোশ্চেন গুলো দেওয়া হয়েছে তার 11, 12 এবং 13 নিয়ে ডিসকাস করব। তো প্রথমত আমি 11 নম্বর সিকিউ এর দুইটা ছবি দেওয়া আছে, আমি উঠাই রাখছি। এই একটা চিত্র মানে চিত্র ক, আর একটা চিত্র চিত্র খ। এই যে চিত্র খ, এরকম দুইটা চিত্র দেওয়া আছে। এখন এটা ছিল 10। এখন দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের দ্বিতীয় চিত্রে বস্তুর উপর কত বল প্রয়োগ করা হয়েছে। তো উদ্দীপকের এটা হচ্ছে দ্বিতীয় চিত্র। দ্বিতীয় চিত্রে এই বস্তু যেটা আছে সেই বস্তুর উপর কত বল প্রয়োগ করা হয়েছে। তো আমরা জানি বল F সমান সমান m ইন্টু a। এখন ওই বস্তুর ভর কিন্তু m এর মান দেওয়া আছে, তাহলে বস্তুর ত্বরণ যদি বের করতে পারি তাহলে আমরা কিন্তু বস্তুর বল কত প্রয়োগ করা হয়েছে সেটা বের করতে পারবো। তাহলে 11 গ নম্বর প্রশ্নটা আমরা সমাধান এভাবে করতে পারি যে এখানে দেওয়া আছে বস্তুর ত্বরণ, না বস্তুর ত্বরণ এ সমান আমরা জানি বেগের পরিবর্তন, মানে ডেল অফ ভি, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। না তো আমরা এখানে হিসাব করে দেখি যে বেগের পরিবর্তন কত। বেগের পরিবর্তন ডেল অফ ভি মানে v2 মাইনাস v1 আর ডেল অফ টি মানে t2 মাইনাস t1। তো আমরা দেখতে পাচ্ছি এখানে v2 এর মান কত। ওই বস্তুটা আগে চিন্তা করো যে এই চিত্রে বস্তুর কোথায় বল প্রয়োগ করা হয়েছিল। দেখো বস্তু যখন যেহেতু y অক্ষ বরাবর বেগ বোঝাচ্ছে, x অক্ষ বরাবর সময় বোঝাচ্ছে সেকেন্ড এককে, সেখানে বস্তু যখন t1 টাইমে আসে, অর্থাৎ t1 মানে এখানে দেওয়া আছে 30 সেকেন্ড, ওকে, সমান 30 সেকেন্ড, আর এটা 15 সেকেন্ড। আচ্ছা, বস্তু যখন 0 সেকেন্ডে ছিল তার বেগ ছিল 10, যখন 30 সেকেন্ড পরে তার বেগ হলো কত 10, অর্থাৎ এই ক্ষেত্রে বেগের পরিবর্তন হয়নি, তাই এই জায়গায় কোনো বল প্রয়োগ করা হয়নি। আবার বস্তু সময় যখন ছিল 30 সেকেন্ড থেকে 15 সেকেন্ড থেকে এই 30 সেকেন্ড সময় পর্যন্ত বস্তুর বেগ হয়ে গেছে 18, অর্থাৎ 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত বস্তুর বেগ বৃদ্ধি পেয়েছে। যেহেতু এই জায়গায় বেগ বৃদ্ধি পেয়েছে তাই বল প্রয়োগ করা হয়েছিল। আবার t2 থেকে আবার শেষ পর্যন্ত বস্তুর আবার বেগের পরিবর্তন হয়নি, অর্থাৎ বল প্রয়োগ করা হয়নি। তাহলে এখানে বল প্রয়োগ করা হয়েছে t1 থেকে t2 পর্যন্ত। তাই আমরা v2 এর মান, বলতো v2 এর মান কত, এই যে 18 মিটার পার সেকেন্ড, আর v1 এর মান তাহলে কত 10 মিটার পার সেকেন্ড, ওকে, 10 মিটার পার সেকেন্ড, এবং t2 এর মান কত তাহলে 30 সেকেন্ড, আর t1 এর মান কত 15 সেকেন্ড। এখন যদি এখানে বসিয়ে দিই আমরা যে 18 মাইনাস 10 ডিভাইডেড বাই 30 মাইনাস 15 সমান সমান এই যে ত্বরণের মান কত 8 ডিভাইডেড বাই কত 15, যে কত মান চলে আসবে। ত্বরণের মান যদি পাও তখন আমরা বলবো অর্থাৎ বস্তুর উপর প্রযুক্ত বল F সমান m ইন্টু a। তো এখানে m এর মানও দেওয়া আছে 200 গ্রাম মানে 0.2 কেজি, সেখানে এর মান আর এই m এর মান বসিয়ে দিলে কত নিউটন পেয়ে যাবা। এখন আমরা শুরু করতে চাই এই যে 11 ঘ নম্বর প্রশ্নটা। তো 11 ঘ নম্বর প্রশ্নটা কি বলছে, এখানে আছে উদ্দীপকের আছে যে গ্রাফ দুটি দেখতে একই রকম হলেও এদের মধ্যে সম্পূর্ণ ভিন্ন তথ্য রয়েছে, তার যৌক্তিকতা বিশ্লেষণ করো। প্রশ্নটা এটাই যে এখানে দুইটা চিত্র খতে দুইটা চিত্র গ্রাফ দেখতে একই রকম, তবে এদের কি আছে, তারপরও এদের ভিন্ন ভিন্ন তথ্য আছে, বিশ্লেষণ করো। আচ্ছা দেখি, এই চিত্রে x অক্ষ বরাবর সময়, y অক্ষ বরাবর অবস্থান, আর দ্বিতীয় চিত্রে x অক্ষ বরাবর সময়, y অক্ষ বরাবর বেগ। তাহলে এটা সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন, এটা সময়ের সাথে বেগের পরিবর্তন এর তথ্য দেওয়া আছে। তো প্রথম চিত্রটায় আমরা যদি দেখি এভাবে লিখতে পারবা ব্যাখ্যা, এটা তো ব্যাখ্যার মূলক কি কোশ্চেন। তো আমরা লিখব যে দেখা যাচ্ছে প্রথম চিত্রে 0 সেকেন্ড থেকে t1 সময় পর্যন্ত বস্তুর অবস্থানের পরিবর্তন হয়নি। যেহেতু অবস্থানের পরিবর্তন হয়নি অর্থাৎ বস্তুটা স্থির ছিল, আর বস্তু স্থির থাকলে বেগের যা ছিল তাই, বেগের তো পরিবর্তন কোনো প্রশ্নই আসে না। তাই প্রথম 0 সেকেন্ড থেকে t1 সময় পর্যন্ত বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, বস্তু স্থির ছিল অর্থাৎ বেগের পরিবর্তন হয়নি, অর্থাৎ বল প্রয়োগ করা হয়নি। আবার t1 সময়ে দেখো, t1 সময়ে বস্তুর বল b1 সময় থেকে t2 সময় পর্যন্ত বস্তুর অবস্থানের পরিবর্তন হয়েছে। তাই যেহেতু অবস্থানের পরিবর্তন হয়েছে
আবার দেখা যাচ্ছে অবস্থানের, এটি সরল রেখা না, আবার দেখা যাচ্ছে চিত্র হতে যে এই অবস্থানের পরিবর্তনটা সমান হারে হয়েছে, অর্থাৎ বস্তু সমবেগে গেছে। আর যদি সমবেগে যায় সেক্ষেত্রে বলের মান থাকে না। তাই এই ক্ষেত্রে জাস্ট বলবা শুধুমাত্র t1 সময়ে বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে এবং তার সমবেগ প্রদান করা হয়েছে, এবং t2 সময়ে বস্তুর উপর বল প্রয়োগ করে তাকে আবার থামিয়ে দেওয়া হয়েছে, কারণ t2 থেকে শেষ সময় পর্যন্ত আবার অবস্থানের পরিবর্তন হয়নি, অর্থাৎ বস্তু স্থির আছে। তাই আমরা প্রথম চিত্র হতে বলতে পারি এই যে টাইম, সময়, টাইম এর মান যখন 0 থেকে বড় এবং t1 থেকে ছোট, তখন আবার এই জায়গাটায়ও তো কি করা হয়নি বলতো, বল প্রয়োগ করা হয়নি। তাহলে টাইমের মান যখন আমরা বলি t1 থেকে বড় এবং t2 থেকে ছোট, তখনও বল প্রয়োগ করা হয়নি। এবং টাইমের মান যখন এই যে t2 থেকে বড়, টাইমের মান যখন t2 অপেক্ষা বড়, তখন বল প্রয়োগ হয়নি, বল প্রয়োগ হয়নি। তাহলে এটা কোন চিত্রে বলতো, প্রথম চিত্রে। তাহলে প্রথম চিত্রে এই সময়গুলোতে বল প্রয়োগ করা হয়নি। তাহলে হয়েছিল কখন, তাহলে টাইমের মান যখন জাস্ট t1 মুহূর্ত, এই সময়ে বল প্রয়োগ করেছে, এবং টাইমের মান যখন t2 মুহূর্তে আসে তখন বল প্রয়োগ করা হয়েছে। ওকে, তার মানে আমরা বলতে পারি এই সময়ে বল প্রয়োগ হয়েছে। এবং দ্বিতীয় চিত্র বলবা, দ্বিতীয় চিত্র হতে পাই যে 0 থেকে t1 সময় পর্যন্ত বস্তু সমবেগে গেছে, অর্থাৎ বল প্রয়োগ করা হয়নি। আবার t1 থেকে একদম t2 সময় পর্যন্ত বস্তুর বেগ বৃদ্ধি পেতে পেতে গেছে, অর্থাৎ বল প্রয়োগ করা হয়েছে। আবার t2 থেকে শেষ সময় পর্যন্ত বেগের পরিবর্তন হয়নি, অর্থাৎ বল প্রয়োগ করা হয়নি। তাহলে আমরা পাই দ্বিতীয় চিত্রে টাইম এর মান যখন t0 অপেক্ষা, টাইমের মান 0 অপেক্ষা বড় এবং t1 অপেক্ষা ছোট, তখন মানে এই জায়গাটায় আর এই জায়গাটায় বল প্রয়োগ হয়নি, এবং টাইমের মান t2 থেকে যখন বড় তখন বল প্রয়োগ হয়নি। আবার এই টাইমের মান মানে যখন এই জায়গাটায় বেগের পরিবর্তন হয়েছে, অর্থাৎ বল প্রয়োগ হয়েছে, অর্থাৎ টাইমের মান যখন t1 এর থেকে বড় এবং t2 থেকে ছোট, তখন বল প্রয়োগ হয়েছে। তাহলে দেখা যাচ্ছে চিত্র 1 এবং চিত্র 2 এ ভিন্ন ভিন্ন তথ্য আছে। এরপরে আমরা দেখতে যাচ্ছি 12 নম্বর প্রশ্ন। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন আছে, এই যে একটা চিত্র এখানে দেওয়া আছে এবং এই চিত্র দেখা যাচ্ছে এরকম একটা টেবিলের উপর একটা কাঠের ব্লক আছে, এই যে এটা, এই ব্লকটার দুই দিকে দুইটা পুল আছে এবং এই পুলিতে দুইটা সুতা দিয়ে ভর ঝোলানো আছে দুই দিকে। মনে করলাম বেশি ভরটাকে বললাম m1 ভরের বস্তু, এটা m2 ভরের বস্তু এবং এটা m ভরের বস্তু। ওকে, এবং তাহলে এই ভরের বস্তুটাকে টানছে সুতা দিয়ে, এই বস্তু টানছে, এই বস্তু টানছে। এখন প্রশ্ন হচ্ছে যে এম ব্লকটির উপর ক্রিয়ারত লব্ধি ত্বরণ কত। তাহলে আমাদের প্রশ্ন যে এই ব্লকটার লব্ধি ত্বরণ কত, আমরা ও ত্বরণ নির্ণয় করতে যাচ্ছি। তাহলে আমরা এই 12 নম্বরের গ নম্বর প্রশ্ন ত্বরণ যখন বের করতে যাচ্ছি, বলতো কোন একটা বস্তুর ত্বরণ সমান আমরা জানি f ডিভাইডেড বাই m, কারণ যেহেতু জানো f সমান m এ, তাহলে ত্বরণ a সমান f ডিভাইডেড বাই m। তাহলে এক্ষেত্রে আমাদের জানতে হবে যে এই বস্তুটির ত্বরণ যদি a হয়ে থাকে, তাহলে ওর ত্বরণ দিল কোন বল, আগে বলের মান জানতে হবে, তাই না? তো বলের মান জানার পরে তারপরে বের করতে হবে এই ভর আসলে এই ত্বরণটা কোন কোন বস্তুর জন্য অ্যাপ্লাই হচ্ছে, ত্বরণটা হচ্ছে কার কার, সেই ভরগুলোর সমষ্টি। তাই আমরা দেখতে পাই যে এই বস্তুটা দেখো, এই m ভরের বস্তুটা যখন এখানে আসে, তার সাথে সুতা বাঁধা আছে এদিকের একটা বস্তু, এই বস্তুটা তার ওজন বল দ্বারা W1 দিলাম ওজন বল, এর ওজন বল এদিকে কাজ করছে। আবার এরকম এই বস্তুটাকেই এদিকে আরেকটা সুতা দিয়ে টেনেছো, মানে এর ওজন বল W2 এদিকে কাজ করছে। অ্যাকচুয়ালি এই বস্তুর ভর বেশি হওয়ায় এর ওজন বল বেশি, আর এই বস্তুর ভর কি, এই বস্তুর ভর কম হওয়ায় এর ওজন বল কম। তাহলে দেখা যাবে যে এর ওজন বল বেশি হওয়ায় এই বস্তুটা এদিকে একটু বেশি বল পাচ্ছে। তাহলে সেই বেশি বলটা কোনটুকু বল, যে লব্ধি বল, সেই লব্ধি বল কোনটা,
এই বস্তুটার M1 বস্তুর ওজন বল মানে W1 থেকে M2 বস্তুর ওজন বল W2 যদি বাদ দাও তাহলে যে বলটা থাকে সেইটুকু বলই এই বস্তুটাকে ত্বরণ দিচ্ছে। তাহলে এই আমরা বলতে পারি m ভরের বস্তুর ত্বরণের মান, m ভরের বস্তুর যে আমাকে ত্বরণ বের করতে বলেছে এই বস্তুর আসলে ত্বরণ দিচ্ছে যে বল দ্বারা সেই বলের মান আগে আমাদের বের করে নিতে হবে। এবং তাহলে আমরা হিসাব করে লিখতে পারি যে এখানে কার্যকর বল F সমান সমান এই দেখো বলা যায় m W1 মাইনাস W2, তাই না? তো W1 সমান M1G আমরা জানি, হ্যাঁ W সমান mg আর এটা সমান M2G। তাহলে আমরা এটা পেলাম যে G কমন নিলে M1 মাইনাস M2 এটা হলো এত নিউটন। এটা আসলে কার? এটা হলো M1 বস্তুর উপর যে ত্বরণ দিচ্ছে সেই ত্বরণ সৃষ্টিকারী বলের মান। এখন জানতে হবে অতএব ত্বরণ A সমান সমান এই বলটা দেখো, এই F বলটা, এই পরিমাণ বল এখানে যে কাজ হচ্ছে সেই বলের দ্বারা আসলে কি এই m ভরের বস্তুটাই সরে আসছে, মানে m ভরের বস্তুটাকেই ত্বরণ হচ্ছে। শুধু তাই নয়, এখানে m1 ভরের বস্তু এদিকে আসছে, আবার দেখো এই m ভরের বস্তু এদিকে ত্বরণ হচ্ছে, গতিশীল হচ্ছে, আবার m1 ভরের বস্তু নিচের দিকে গতিশীল হচ্ছে, আবার m2 ভরের বস্তু উপরের দিকে গতিশীল হচ্ছে। তার মানে ত্বরণটা আসলে এই বস্তুরও আবার এই বস্তুরও আবার এই বস্তুরও, এ ত্বরণে এদিকে আসছে, এ ত্বরণে m1 বস্তু নিচে নামছে, এ ত্বরণে m2 বস্তু উপরে উঠছে। তাহলে এই ক্ষেত্রে ত্বরণ A সমান সমান এই বলটাই কিন্তু ত্বরণটা দিচ্ছে, এবং সেই ত্বরণে দিচ্ছে কার এই যে m1 ভরের বস্তুর এবং m2 ভরের বস্তুর। ক্লিয়ার তো না? তাহলে আমরা লিখতে পারি বা A সমান সমান F এর মান G ইন্টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই এই যে m প্লাস m1 প্লাস m2। এইভাবে তোমরা এই বস্তুর ত্বরণ সবগুলো মান তো এখন দেওয়া আছে, ইজিলি বের করতে পারবা। ওকে, এখন আমাদের প্রশ্ন 12 এর ঘ নম্বর। 12 ঘ নম্বর প্রশ্নে কি আছে দেখি। 12 ঘতে বলছে সুতার বিভিন্ন অংশের টান কি রকম তা গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। তাহলে এখন আমার বের করতে হবে সুতার বিভিন্ন অংশের টান। তাই 12 ঘ নম্বর জন্য প্রথমে লিখে নিবা যে উদ্দীপকের চিত্রে বিভিন্ন অংশকে অক্ষর দ্বারা চিহ্নিত করি। তাহলে উদ্দীপকের এই চিত্রটা বিভিন্ন অংশে অক্ষর দ্বারা চিহ্নিত করো। তাহলে অক্ষর দ্বারা চিহ্নিত করলে এটার নাম দিই A, এটার নাম দিই B, এটার নাম দিই C, এটার নাম দিই D, এই জায়গাটা E, এটা হচ্ছে F। তাহলে এই যে সুতার বিভিন্ন অংশ আমরা চিহ্নিত করলাম, যে এইটুকু সুতাকে আমরা বলছি কি বলতো AB সুতা, আর এইটুকু সুতাকে আমরা কি বলছি BC, আর এইটুকু সুতাকে আমরা বলছি DE, আর এইটুকু সুতাকে আমরা বলছি কি EF। এখন বিভিন্ন অংশের টান আমাদের বের করতে হবে। তাহলে ধরি, দেখো চিন্তা করো, ধরি AB অংশের টান কি T1, আমি এখানে দেখাই দিচ্ছি। ধরি AB অংশের টান T1 এবং এই BC অংশের টান T2, ওকে, এবং DE অংশের টান T4 এবং এই সুতাটার টান হচ্ছে T4, এটা T3 ছিল। এখন আমাদের বিভিন্ন অংশের টান বের করতে হবে। তবে এই যে ধরেছো যে ধরি AB অংশের টান কি, যে ধরি AB অংশের টান T1। এখন এই টানটা কোন দিকে, তাই না? দেখো এই বস্তুটা ভারী হয়, এ উপরের দিকে উঠছে, তাই না? তার মানে এই যে সুতায় টানটা ধরেছো, এই সুতার টান T1 ধরেছো, ওই টানটা কি করছে, একটা বস্তুকে উপরের দিকে উঠাচ্ছে, তাই না? তার মানে এই বস্তুর এই যে টান যে ছিল T1 টানটা ছিল, এই T1 টানটা ওই বস্তুর ওজনটা তো নিচের দিকে কাজ করছে, তাই না? ওজন নিচের দিকে কাজ করছে, তাহলে ওজনটাকে নাকচ করছে, মানে ওজনটাকে দূর করছে, দূর করার পর বস্তুটাকে উঠাচ্ছে। তার মানে এই টানটা দুইটা কাজ করছে, এক, বস্তুর ওজনটাকে দূর তো করছেই, আবার বস্তুটাকে উপরের দিকে গতিশীল করছে, তাই না? মানে এই ত্বরণ দিচ্ছে, এ ত্বরণ দিচ্ছে, তাহলে এ ত্বরণে উপরের দিকে উঠাচ্ছে। তাহলে এই বস্তুর টান তো উপরের দিকে, এবং ওই টানটা কি করছে, T1 টান বস্তুর ওজনটাকে, একে তো ওজনটাকে উপরের দিকে মানে কাটাকাটি করে দিতে হয়েছে, ওজনটাকে দূর করতে হয়েছে, আবার ত্বরণও দিতে হয়েছে। তাহলে T1 টান কোনটা, এই বস্তুর ওজন বল প্লাস ত্বরণ সৃষ্টিকারী বলটা মিলে হচ্ছে T1 টান, তাই না? তাহলে আমরা বলতে পারি যে অতএব
T1 টান, তার ল্যাঙ্গুয়েজ লিখতে পারবা। ধরি এবি অংশের টান T1, এই T1 টান বস্তুর ওজনটাকে অপসারণ করে এবং বস্তুকে ত্বরণ সৃষ্টি করে, তাই না? বস্তুকে উপরের দিকে উঠাই। তাহলে আমরা বলতে পারি টান T1 সমান ওই বস্তুর ওজন বল মানে প্লাস ওই বস্তুর কি ত্বরণ সৃষ্টিকারী বল। তো ওই ত্বরণ সৃষ্টিকারী বল আমরা বলতে পারি T1 সমান সমান বস্তুর m একবারে লিখি, বস্তুর m1 ইন্টু m2 ইন্টু এই যে বস্তুর ভর কিন্তু m2 ইন্টু g বস্তুর ওজন বল প্লাস বস্তু ত্বরণ বল, বল হচ্ছে m2 ইন্টু a এইটা। তাহলে এই যে এর মান তো তোমার অলরেডি বের করা আছে কত থেকে, গ হতে। তাহলে গ হতে এর মান পাচ্ছ, জির মান জানো, m2 এর মান জানো, তাহলে এক্ষেত্রে T1 মানে কত নিউটন পেয়ে গেলে। ওকে, এখন দেখো এবার যে চিন্তা করো যে এই যে এ বি সি এই যে পুরো এই সুতাটা, এই এ বি সি এই সুতাটা কিন্তু পুরোটা টান টান হয়ে আছে। তাহলে এই বস্তুকে যেহেতু উপরের দিকে যাচ্ছে, এই যে মেইন টানটা কিন্তু এখান থেকে আসছে, সুতা এই পুরো এটাকে নিচের দিকে রাখছে, তাই না? টান টান হয়ে থাকায় যে এখান থেকে এই সুতাটা যে টানে আসে এদিকে, ঠিক তেমনি বিসি সুতাটাও একই টানে আছে। তাহলে আমরা কি বলতে পারি না যে এবিসি অংশে লিখছি না ল্যাঙ্গুয়েজ, এবিসি অংশে সুতা টান টান হয়ে থাকায় বিসি অংশের টান T2 আর T1 পরস্পর সমান। আসলে এই কত নিউটন, তাহলে এখানে যে উত্তরটা আসবে সেটা এত নিউটন। ওকে, এখন বের করতে চাচ্ছি দেখো এই T4 মানে এই EF অংশের টান। এবার তুমি চিন্তা করো যে ধরেছো যে EF অংশের টান তুমি ধরেছো T4। এবার তুমি বুঝো এই T4 টানটা, এই সুতার যে টানটা, সুতার ওজন বল তো নিচের দিকে, তাই না? নিচের দিকে ওজন বল, তাহলে সুতা এই ওজনটাকে টেনে রেখেছে, হ্যাঁ ওজনটাকে বস্তুকে উপরের দিকে টেনে রেখেছে। তাহলে ওর টান বল এই যে বস্তুর m1g, এই ওজনটা তো ওর টান আসেই, কিন্তু বস্তুটাকে সে উপরের দিকে ত্বরণ দিতে পারেনি, বস্তু নিচের দিকে নেমে যাচ্ছে, তাই না? তাই এই m2g তার নিচের দিকে নেমে যাচ্ছে, এমন তো না সুতা ওইদিকে টেনে তুলছে, তাই না? তাই এক্ষেত্রে ত্বরণ যে এই ওজন বল থেকে এই ত্বরণ সৃষ্টিকারী যে বলটা সেটা বাদ দিলে যেটুকু থাকবে সেটাই হবে এই ইএফ সুতার টান। তাহলে ইএফ সুতার টান এই যে আমরা বের করতে পারবো যে m1, এটা m1 ইন্টু জি মাইনাস এ। তাহলে এক্ষেত্রে এর মান তোমার গ হতে জানা আছে, এগুলো পারবা। এখন এই ডিইএফ অংশের সুতা টান টান থাকায় ডিই অংশের টান T3 আর T4 পরস্পর সমান। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা শুরু করতে যাচ্ছি কত নম্বর, নাম্বার 13। ওকে, 13 নম্বরে কি আছে দেখো। 13 নম্বরে আছে এখানে একটা 4টা মার্বেল আছে পরপর লাগানো। তো এই 4টা মার্বেল এখানকে এই একটা মার্বেল দ্বারা তাদেরকে আঘাত করা হলো। তাহলে এই মার্বেলটা দ্বারা আঘাত করা হচ্ছে এই 4টা মার্বেলকে। প্রশ্ন হচ্ছে উদ্দীপক নিষাদ কৌতূহলবশত ভরবেগের সংরক্ষণশীলতা পরীক্ষা করার জন্য চিত্রের ন্যায় 2টি বই সমান্তরাল, এখানে 2টা বই ছিল অ্যাকচুয়ালি, 2টা বই সমান্তরাল ভাবে রেখে 2 বইয়ের মাঝখানে এই 4টা রেখে সমান্তরাল কিছু ফাঁকা জায়গার মাঝখানে 100 গ্রাম ভরের, তাহলে এই বলগুলোর ভর কত, 100 গ্রাম। 100 গ্রাম ভরের মার্বেল, ভরের 4টা মার্বেল এমন ভাবে রাখলো যাতে মার্বেল গুলো পরস্পরকে স্পর্শ করে থাকে। এরপর সে অন্য একটি মার্বেল দিয়ে 5 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এই মার্বেল দিলে আঘাত করছে 5 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলো, টোকা দিল এবং একটি মার্বেলই অপর পাশ হতে বের হয়ে গেল। তাহলে এই যখন এই মার্বেল টোকা দিল তখন এই মার্বেল থেকে এই 3টা মার্বেল আছে আর একটা মার্বেল বের হয়ে চলে গেছে, আর এই মার্বেলটা এর সাথে জোড়া লেগে গেছে। ওকে, প্রথম মার্বেলটা। এখন প্রশ্ন হচ্ছে যে অপর পাশ হতে মার্বেলটি কত বেগে বের হয়েছিল। এখন দেখো প্রত্যেকটা মার্বেলের ভর 100 গ্রাম, যেহেতু প্রত্যেকটা মার্বেলের ভর সমান তাই এখানে ভর বেগের কোনো পরিবর্তন নেই। যে এই 4টা মার্বেলের ভর বেগ দেখো, এরও যা ভর, এরও ভর, এরও ভর, এরও ভর, এই একটা বস্তু আঘাত দেওয়াই মানে সবার ভর বেগের কোনো পরিবর্তন না থাকায় এখানে এই প্রথম মার্বেল আর শেষ মার্বেলের মধ্যে ভরবেগের সূত্র অ্যাপ্লাই করি। আমরা কি জানি বলতো, m1u1 যোগ m2u2 সমান সমান m1v1 যোগ m2v2, এটা আমরা জানি, তাই না? এখন যদি আমরা বসিয়ে দিই এই m1, এটার নাম m1 আর এই লাস্টেরটার নাম হচ্ছে m2।
এখন সংঘর্ষ পরে কি হয়েছে না, M1 ভরের বস্তুর ভর কত, আচ্ছা আমরা জানি এটার ভর কত 100 গ্রাম, 100 গ্রাম মানে 0.1 ইন্টু U1 বস্তুর আদি বেগ কত ছিল এই যে 5 যোগ M2 ভরের বস্তুর এই যে M2 ভরের বস্তুর ভর কত 0.1 ইন্টু U2 মানে 0 স্থির ছিল ও। এখন M1 যখন শেষ হয়ে গেছে, M1 ভরের বস্তু 0.1 ইন্টু শেষ বেগ কত 0 ও লেগে গেছে, ও আর নড়ে নাই, এ টাচ হওয়ার পর এখানে জোড়া লেগে গেছে, যোগ M2 এর মান কত 0.1 ইন্টু কত হবে এই V2 এর মান কত, দেখো V2 এর মান আমাদের বের করতে হবে শেষ বেগ কত। তাহলে আমরা বুঝতেই পারছি যে পয়েন্ট এটা হবে 0.5 আর সমান সমান 0.1 ইন্টু V2 সমান সমান আসছে V2 সমান সমান 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই এম মানে টোকা দিলে শেষ বস্তুটি এই 5 মিটার পার সেকেন্ড বেগে বাইরের দিকে নির্গত হবে। এখন প্রশ্ন অন্যটা, ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে যে একটি মার্বেল দিয়ে টোকা দেওয়াই একটি মার্বেলই কেন বের হয়ে আসলো, দুটি বা তিনটি মার্বেল কেন বের হলো না। তাহলে প্রশ্ন হচ্ছে একটি মার্বেল দিয়ে টোকা দেওয়া হয়েছে, তাহলে এই পাশ দিয়ে একটিই কেন বের হবে, দিয়ে বাকিগুলো কেন জোড়া লেগে থাকবে। এখন যদি এইভাবে দেখাই, এই যে চারটা মার্বেল, এটা ছিল সংঘর্ষের আগের ঘটনা, এই মার্বেলটা দিয়ে সংঘর্ষ করা হয়েছিল। এখন সংঘর্ষের আগে এটা হয়েছে, সংঘর্ষের সময় কি হয়েছে, এই সংঘর্ষের সময় এই মার্বেলটা এই যে সংঘর্ষ ঘটলো তাই না, এই সংঘর্ষের সময় এই এমন হয়েছে, এবং এই সংঘর্ষের পরে কি ঘটনা ঘটেছে, সংঘর্ষের পরে এই চারটা লেগে আছে আর একটা মার্বেল বাইরে বের হয়ে গেছে। এবার বলা যায় যে এখানে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মানে মেনে চলেছে, কিভাবে যে প্রথম মার্বেলটি 5 মিটার পার সেকেন্ড বেগে যখন একটি মার্বেলকে আঘাত করে, তাহলে এর ভরও যেহেতু 100 গ্রাম, এই বস্তুগুলোর ভরও যেহেতু 100 গ্রাম, প্রত্যেকের ভর এক। আর আমরা জানি এই বস্তুকে যে বলে ক্রিয়া করলো, দেখো এই যখন এই প্রথম মার্বেলটাকে চারটি মার্বেলের মধ্যে প্রথম বাম দিকের মার্বেলকে আঘাত করলো, তখন বাম দিকের এই যে এ মনে করো এফ বলে ক্রিয়া করেছে প্রথম মার্বেলটা। আমরা জানি নিউটনের সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, সেই অনুসারে এই মার্বেলকে এফ বলে প্রতিক্রিয়া করেছে, মানে ওদিকে ধাক্কা দিয়েছে। এখন এই মার্বেলটা আবার তার পাশের মার্বেলকে এই যে এই এফ বলে ক্রিয়া করেছে, সেই এফ বলের কারণে এই মার্বেলটাও তাকে এফ বলে প্রতিক্রিয়া করেছে। আবার দেখো এই ক্রিয়াবলটা আবার এটাকে ক্রিয়া করেছে, আবার ওই ক্রিয়াবলটা এই মার্বেলকে এফ বলে প্রতিক্রিয়া করেছে। তার মানে এই এফ আর এফ কাটাকাটি হয়ে যায়, অ্যাকচুয়ালি এই মার্বেলের এই তিনটা মার্বেলের ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মান সমান থাকে, তারা তাই স্থির থাকে। এখন শেষ ডান দিকের মার্বেলটি যেহেতু এফ বলে ক্রিয়া পায় এবং প্রতিক্রিয়া বল এফ দেখায়, কিন্তু এই শেষ মার্বেলটির ডান দিকে আর কোনো মার্বেল না থাকায় এই ডান